হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? বায়োকেমে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই লেকচারটি মূলত এইচএসসি 27 ব্যাচের জন্য, যারা সদ্যমাত্র এসএসসি শেষ করে এইচএসসিতে উঠেছ। তো আমি আমার এই চ্যানেলের মাধ্যমে ট্রাই করব এইচএসসি বায়োলজিটাকে সুন্দরভাবে গুছিয়ে দেওয়ার জন্য, এবং যাতে তোমরা পরবর্তীতে মেডিকেল এডমিশন টেস্ট এবং ভার্সিটি এডমিশন টেস্টে ভালো একটা ফলাফল করতে পারো, সেইভাবেই আমরা বায়োলজিটাকে গোছানোর চেষ্টা করব। আজকে আমরা মূলত আলোচনা করব বায়োলজির ফার্স্ট পেপার বোটানির ফার্স্ট চ্যাপ্টার কোষ ও এর গঠন নিয়ে। এই চ্যাপ্টারটাকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করব, ছোট ছোট করে ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করব। যতটুকু বোঝা দরকার ততটুকুই বুঝবো, এবং পরীক্ষাতে কোন জায়গা থেকে বেশি আসে প্রশ্ন সেইটাও আমরা দেখব। সো আমরা বায়োলজিটাকে ট্রাই করব বই ধরে ধরে পড়ার জন্য। সো ওইভাবেই আমরা বিষয়টাকে গোছাইছি। তো ফার্স্ট অফ অল আমরা যদি দেখি কোষ ও এর গঠন। আচ্ছা, তো ক্লাসটা শুরু হওয়ার আগে আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই। সেটা হচ্ছে, যারা আমাদের সাথে ভিডিওগুলো দেখবে, কন্টিনিউ করবে, তাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে এবং যে কোনো কথা থাকে বলতে চাইলে, তোমরা এই টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন করতে পারো। এখানে যে লিঙ্কটা দেওয়া আছে, এটাকে স্ক্যান করলেই তোমরা এই গ্রুপটাতে জয়েন হতে পারবে। সো এতটুকুই বলার ছিল, এবং এই গ্রুপটাতে আমরা বায়োলজি রিলেটেড আরও ইম্পর্টেন্ট জিনিসপাতি ফ্রিতে দেওয়ার ট্রাই করব। আচ্ছা, সো আমরা ক্লাসে ফিরি। ফার্স্ট অফ অল আমাদের অধ্যায়টার নাম হচ্ছে কোষ ও এর গঠন। সো কোষ মানে হচ্ছে সেল, আমরা সবাই জানি। কোষ ও এর গঠন হচ্ছে অধ্যায়টার নাম। তাহলে আমরা কিছু একটা জিনিস একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল তোমরা একটু মাথায় রাখবে যে মানুষের যে কোষ আছে, কোষ সম্পর্কে আমরা এখনো কিছুই জানি না। সো মানুষের দেহে কি আছে? কোষ আছে, এতটুকু তো আমরা জানি। সো কোষ আছে, অনেকগুলা কোষকে, 2টা 4টা 5টা 6টা 8টা অনেকগুলা কোষকে যখন আমি একত্রিত করব, তখন আমি যে জিনিসটা পাবো সেটাকে বলবো হচ্ছে আমি কলা। তাহলে অনেকগুলা কোষকে আমি যখন একত্রিত করলাম, তখন আমি কি পাইলাম? তখন আমি যেটা পাইলাম সেটাকে বলবো আমি কলা। কলার যদি ইংলিশ টার্মটা আমি তোমাদের সাথে শেয়ার করি, কলাকে বলা হয় হচ্ছে টিস্যু। কলাকে কি বলা হয়? কলাকে বলা হয় হচ্ছে টিস্যু। তাহলে আমার কাছে একটা কোষ আছে, অনেকগুলা কোষকে আমি যখন জোড়া দিলাম, তখন আমি পাইলাম হচ্ছে কলা। আবার অনেকগুলা কলা যখন একসাথে যুক্ত করব, অনেকগুলা টিস্যু যখন একসঙ্গে যুক্ত করব, তখন আমরা যে জিনিসটা পাবো সেটাকে বলা হবে হচ্ছে অঙ্গ। সেটাকে বলা হবে হচ্ছে কি? অঙ্গ। আবার অনেকগুলা অঙ্গ যখন একসাথে যুক্ত করা হবে, তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে তন্ত্র বা সিস্টেম। আবার অনেকগুলা তন্ত্র মিলে কি তৈরি করবে? একটা দেহ। তাহলে আসো আরেকবার আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি। তাহলে ফার্স্ট অফ অল আমার যেটা কথা, আমাদের দেহে কি আছে? আমাদের দেহে কোষ আছে। সেই কোষগুলা, অনেকগুলা কোষ মিলিত হয়ে, একত্রিত হয়ে একসাথে তৈরি করে হচ্ছে কলা বা টিস্যু। টিস্যু কাকে বলা হয়? জীবদেহের গঠনগত এবং কার্যগত এককই হচ্ছে টিস্যু। এগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে দেখব। তাহলে কোষ, অনেকগুলা কোষ মিলে তৈরি করতেছে হচ্ছে কলা বা টিস্যু। অনেকগুলা টিস্যু মিলিত হয়ে তৈরি করতেছে হচ্ছে অঙ্গ বা অর্গ্যান। আচ্ছা, সো অঙ্গ বলতে আমরা কি বোঝাইতেছি? যেমন পাকস্থলী আমাদের একটা অঙ্গ, ফুসফুস, যকৃত, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, এগুলো হচ্ছে আমাদের কি? বিভিন্ন অঙ্গ। আবার অনেকগুলা অঙ্গ মিলে তৈরি করে আমাদের তন্ত্র। তন্ত্র বা সিস্টেমের মধ্যে কি কি আছে? পরিপাকতন্ত্র আছে, শ্বসনতন্ত্র আছে, রেচনতন্ত্র আছে। এগুলো আমরা আস্তে আস্তে বায়োলজিতে দেখব। তারপরে অনেকগুলা তন্ত্র যখন একসাথে মিলিত হয়, তখন তৈরি হয় একটা দেহ বা জীবদেহ। এবং অনেকগুলা জীবদেহ মিলে কি তৈরি করে? একটা পপুলেশন তৈরি করে। একটা পপুলেশনের অনেকগুলা পপুলেশন মিলে একটা কমিউনিটি তৈরি করে। অনেকগুলা কমিউনিটি মিলে একটা বায়োম তৈরি করে। তো এগুলা দরকার নাই, যেগুলো ওগুলো আমি বলি নাই। সো এতটুকু আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এতটুকু হচ্ছে আমাদের এই অধ্যায়ের প্রাইমারি বেসিক ছিল। এতটুকু যদি বোঝা হয়ে যায়, তারপরে আমরা যে বিষয়টা সম্পর্কে জানবো সেটা হচ্ছে, সর্বপ্রথম কোন বিজ্ঞানী কোষ সম্পর্কে ধারণা দিছে। তাহলে এই যে কোষ বা সেল নামকরণ, তাহলে সর্বপ্রথম বিজ্ঞানী রবার্ট হুক 1665 সালে, কত সালে? 1665 সালে। কোন বিজ্ঞানী? বিজ্ঞানী রবার্ট হুক 1665 সালে তিনি হচ্ছে কোষ নিয়ে গবেষণা করছিলেন। তো উনি কি করতেন?
উনি কোষগুলাকে একটা ছোট জেলখানার মতো মনে করছেন এবং আরেকটু যদি ভালোভাবে বলা যায় সেটা হচ্ছে কোষগুলাকে তিনি নাম দেন। তোমরা দয়া করে হচ্ছে এই এতটুকু পয়েন্ট একটু রিডিং দিয়ে নিবা। এগুলো আমাদের তেমন দরকার নাই, বাট আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে বিজ্ঞানী রবার্ট হুক কী করছেন। বিজ্ঞানী রবার্ট হুক চিপির মতো কয়েকটা অংশকে নাম দিছে হচ্ছে সেল বা প্রকোষ্ঠ। এবং এই যে সেল বা প্রকোষ্ঠ, এটা কোথা থেকে আসছে? এটা ল্যাটিন শব্দ সেলুলা থেকে আসছে। তাহলে ল্যাটিন সেলুলা থেকেই হচ্ছে সেল শব্দের উৎপত্তি। আর এই সেল শব্দের বাংলা অর্থ হচ্ছে ক্ষুদ্র প্রকোষ্ঠ বা কুঠুরি। আচ্ছা, এবং এই যে রবার্ট হুকের যে এই পর্যবেক্ষণ টানা কোষ সম্পর্কে, এটা তিনি তার একটা গ্রন্থ ছিল যার নাম ছিল মাইক্রোগ্রাফিয়া। এই মাইক্রোগ্রাফিয়া গ্রন্থটাতে তিনি প্রকাশ করছিলেন। সে এতটুকু আশা করি বুঝতে পারছি। তাহলে এখান থেকে আমাদের মনে রাখার মতো বিষয় কি কি, সেটা হচ্ছে বিজ্ঞানী রবার্ট হুক কোষের আবিষ্কারক এবং কোষের নামকরণ করছে 1665 সালে। তিনি ছিলেন কে? তিনি ছিলেন হচ্ছে রয়্যাল সোসাইটি অফ লন্ডনের পর্যবেক্ষক। আচ্ছা, এবং এই রবার্ট হুক কোষগুলোর নাম দিয়েছিলেন কি? সেল বা প্রকোষ্ঠ। এবং এই সেল শব্দটার উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ সেলুলা থেকে। এবং তিনি তার এই পর্যবেক্ষণগুলো তার গ্রন্থ মাইক্রোগ্রাফিয়াতে লিখছিলেন। এতটুকু আশা করি বোঝা গেছে। এখন তাহলে আমি যদি প্রশ্ন করি, তাহলে কোষের আবিষ্কারককে? কোষের আবিষ্কারক হচ্ছে রবার্ট হুক। কোষের আবিষ্কারককে? কোষের আবিষ্কারক হলো বিজ্ঞানী রবার্ট হুক। আচ্ছা, এখন আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে আমি যদি বলি কোষের আবিষ্কারককে রবার্ট হুক, তাহলে প্রশ্ন যদি বলি জীবিত কোষের আবিষ্কারককে বা সর্বপ্রথম কোন বিজ্ঞানী জীবিত কোষ পর্যবেক্ষণ করছে, তাহলে সর্বপ্রথম জীবিত কোষ পর্যবেক্ষণ করছিলেন হচ্ছে ডাচ বিজ্ঞানী অ্যান্থনি ভ্যান লিউয়েনহুক। তাইলে বিজ্ঞানী লিউয়েনহুক কি করছিলেন? লিউয়েনহুক সর্বপ্রথম জীবিত কোষ পর্যবেক্ষণ করেন কত সালে? 1674 সালে। মানে রবার্ট হুক যখন কোষটা আবিষ্কার করছে তার থেকে ঠিক 9 বছর পরে। তাইলে হুক কি করলো? হুক হচ্ছে কোষের আবিষ্কারক, কোষের নামকরণ করছে। এবং লিউয়েনহুক কি করছে? লিউয়েনহুক সর্বপ্রথম জীবিত কোষ পর্যবেক্ষণ করছে কত সালে? 1674 সালে। এই দুইটা আশা করি বুঝতে পারছি। আচ্ছা, তারপরে কি বলা হয়েছে? তারপরে বলা হয়েছে পৃথিবীর সবচাইতে বড় কোষ কোনটা? পৃথিবীর সবচেয়ে বড় কোষের নাম হচ্ছে উট পাখির ডিম। পৃথিবীর সবচেয়ে বড় কোষের নাম কি? পৃথিবীর সবচেয়ে বড় কোষের নাম হচ্ছে উট পাখির ডিম। এবং এই যে পৃথিবীর সবচেয়ে বড় কোষটা, এটার দৈর্ঘ্য হচ্ছে 17 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 12.5 সেন্টিমিটার। তাহলে পৃথিবীর সবচাইতে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম এবং তার দৈর্ঘ্য হচ্ছে 17 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 12.5 সেন্টিমিটার। আচ্ছা, এরপরে সবচাইতে লম্বা কোষ কোনটা? সবচাইতে লম্বা কোষ হচ্ছে মানুষের নিউরন কোষ বা মানুষের মোটর নিউরন কোষ। সেটা হচ্ছে সবচাইতে লম্বা কোষ। তার দৈর্ঘ্য কতটুকু? 1.37 মিটার লম্বা। তাহলে আমরা ফার্স্ট অফ অল কোনটা দেখলাম? পৃথিবীর সবচাইতে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম, সেটা হচ্ছে 17 × 12.5 সেন্টিমিটার। তারপরে পৃথিবীর সবচেয়ে লম্বা কোষ হচ্ছে মানুষের নিউরন কোষ বা হচ্ছে মোটর নিউরন কোষ, যেটা হচ্ছে 1.37 মিটার লম্বা। তারপরে কি বলা হয়েছে? তারপরে এখানে হচ্ছে দেয়া নাই, পরবর্তীতে দেয়া আছে, সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম কোষ কোনটি? সেটা হচ্ছে মাইক্রোপ্লাজমা। আচ্ছা, ওইটা আমরা হচ্ছে পরবর্তী ক্লাসগুলোতে দেখব। ওইটা আপাতত এখানে দেখা হবে না, সো ওইটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আরও ওই জায়গায় সবগুলা জিনিস গোছায় লেখা আছে। তো আপাতত আমাদের জাস্ট এই দুইটা জিনিসই জানি, সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম, সেটা হচ্ছে 17 × 12.5 সেন্টিমিটার। মানুষের নিউরন কোষ হচ্ছে সবচেয়ে লম্বা কোষ, সেটা হচ্ছে 1.37 মিটার লম্বা। আচ্ছা, সেল যেই শব্দটা আমরা এতক্ষণ দেখে আসছি, এই সেল শব্দের বাংলা অর্থ হচ্ছে কোষ অথবা জীবকোষ। এবং এই যে রবার্ট হুক, এই রবার্ট হুকই হচ্ছে সর্বপ্রথম কি দেখছিলেন? কোষ দেখছিলেন, কোষ প্রত্যক্ষ করছেন। এখন আরেকটা জিনিস এখানে যেটা বলা হয়েছে, সেটা হচ্ছে রবার্ট হুক 1665 সালে কোষ পর্যবেক্ষণ করছেন, কিন্তু পরবর্তীতে যাইয়া জানা গেছে যে তিনি আসলে কোষ দেখতে পান নাই, তিনি আসলে কোষ প্রাচীর দেখছিলেন। এটাই এখানে বলা হয়েছে।
তাহলে আমরা এখান থেকে দুইটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবো। 1665 সালে রবার্ট হুক কোষ পর্যবেক্ষণ করছেন এবং জীবিত কোষ পর্যবেক্ষণ করছেন কে? লিউয়েন হুক 1674 সালে। এই দুইটা জিনিস এখান থেকে মাথায় রাখলেই হয়ে যাবে। আচ্ছা, তারপরে কি বলা হয়েছে দেখি। তারপরে বলা হয়েছে হচ্ছে কোষের ভেতরে কি থাকে। কোষের ভেতরে এক ধরনের জেলিন ন্যায় পদার্থ থাকে, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে ম্যাট্রিক্স। সো ফেলিক্স ডুজারডিন কি করছিলেন? ফেলিক্স ডুজারডিন এই জেলিন ন্যায় পদার্থটাকে সারকোড নাম দিয়েছিলেন। কি নাম দিয়েছিলেন? সারকোড নাম দিয়েছিলেন। এগুলো লেস ইম্পর্টেন্ট, এগুলো মাথায় রাখতেও পারো, নাও রাখতে পারো, বাট এতক্ষণ যেগুলো পড়াইলাম এগুলো মোস্ট ইম্পর্টেন্ট জিনিসপাতি, সো এগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে এগুলো যদি আমরা বুঝতে পারি, এখন আমরা একটু সামনের দিকে আসি। সেটা হচ্ছে কি, বিজ্ঞানী নল এবং রাস্কা, বিজ্ঞানী নল এবং রাস্কা কি করছেন? বিজ্ঞানী নল এবং বিজ্ঞানী রাস্কা তারা হচ্ছে দুইজনে কি করছে? তারা হচ্ছে দুইজন মিলে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করছে। আচ্ছা, তাহলে বিজ্ঞানী নল এবং রাস্কা কি করছে? বিজ্ঞানী নল এবং রাস্কা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করছে। তাহলে এইখান থেকে এই মুখস্থ আইটেমগুলো আমরা একটু পড়ে নিব, এটা আমাদের দরকার হবে। এবং বাকি যে জিনিসগুলো আমি এখান থেকে পড়াই নাই ওগুলোও তোমাদের সামনে পড়তে হবে, বাট ওগুলো আমরা এখান থেকে পড়বো না, তাহলে আমরা পেস লাগাই দিব, মনে রাখতে পারবো না। তাহলে এখান থেকে আমি যা যা পড়াইলাম এতটুকুই আমরা এখান থেকে মনে রাখবো। আচ্ছা, তারপরে আমরা 4টা সংজ্ঞা দেখব, যে কয়েকজন বিজ্ঞানী কোষের বিভিন্ন সংজ্ঞা দিছে। আচ্ছা, তাহলে এইগুলো আমরা কেমনে মনে রাখবো এতগুলো সংজ্ঞা? চলো টেকনিক্যালি মনে রাখি। সেটা হচ্ছে আমরা সব কিছু পড়বো না। তাহলে বিজ্ঞানী জিন ব্র্যাকেট আমরা পড়বো। ব্র্যাকেটের কি সংজ্ঞা দিছে? ব্র্যাকেট সংজ্ঞা দিছে হচ্ছে গঠনগত মৌলিক একক। তাহলে যখন আমরা গঠনগত দেখব তখন এই সংখ্যাটা কে দিছে? গঠনগত দেখলে সংখ্যাটা দিছে হচ্ছে বিজ্ঞানী ব্র্যাকেট। আচ্ছা, যখন জৈবিক ক্রিয়াকলাপের একক বলবে তখন এই সংখ্যাটা কে দিছে? তখন এই সংজ্ঞাটা দিছে লোই এবং সিকেভিজ। তখন এই সংজ্ঞাটা দিছে লোই এবং সিকেভিজ। তারপরে যখন আমার গঠন এবং কাজের একক দেখব তখন এটা দিবে হচ্ছে হিকম্যান, এবং যখন গঠনগত ও কার্যগত দেখব তখন দিছে হচ্ছে রবার্টিস। তাহলে দেখি আরেকবার। তাহলে ফার্স্ট অফ অল যদি আমি প্রশ্নের মধ্যে গঠনগত দেখি তাহলে সেটা কে দিছে? বিজ্ঞানী ব্র্যাকেট। যদি জীবজ ক্রিয়াকলাপের একক বা জৈবিক ক্রিয়াকলাপের একক দেখি তাহলে দিছে লোই এবং সিকেভিস। যদি গঠন এবং কার্যের একক দেখি তাহলে দিছে হিকম্যান। যদি গঠনগত এবং কার্যগত একক দেখি তাহলে দিছে রবার্টিস। এতটুকুই আমরা মনে রাখবো। এটা থেকে এমসিকিউ আসলে আমরা এই টেকনিক দিয়ে 100তে 100 টাকায় আসতে পারবো। তাহলে এতটুকু আশা করি বুঝতে পারছি। আচ্ছা, তারপরে কি বলা হয়েছে দেখি। তারপরে বলা হয়েছে পৃথিবীর প্রথম কোষের সৃষ্টি। এটা একটু রিডিং দিবা, এটা ইন্টারেস্টিং একটা জিনিস। সো দেখি কি হয়েছে, প্রথম কোষের সৃষ্টিতে কি হয়েছিল। সো পৃথিবীর যে প্রথম কোষটা ছিল, প্রিমিটিভ সেলটা ছিল, সেইখানে আমরা কিছু জিনিস দেখব। সেটা হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রথমে হচ্ছে মুক্ত অক্সিজেন ছিল না। তাহলে এই যে এখানে এটা ব্যাখ্যা করে বলা হয়েছে যে পৃথিবীর বায়ুমণ্ডলে, আদিকালের বায়ুমণ্ডলে মিথেন ছিল, অ্যামোনিয়া ছিল, হাইড্রোজেন ছিল এবং পানি বা জলীয় বাষ্প ছিল, কিন্তু মুক্ত অক্সিজেন ছিল না। এবং এইসব গ্যাসসমূহের পরস্পর ঘর্ষণের ফলে কোনো জৈবিক অণু সৃষ্টি হয়েছে। তাহলে পৃথিবীর আদি বায়ুমণ্ডলে কি কি ছিল? মিথেন ছিল, অ্যামোনিয়া ছিল, হাইড্রোজেন ছিল এবং জলীয় বাষ্প ছিল। এই 4টা জিনিস ছিল। ঠিক আছে? আচ্ছা, তারপরে কি হয়েছে? তারপরে এই যে বিজ্ঞানী মিলার এবং বিজ্ঞানী ইউরি কি করছে? বিজ্ঞানী মিলার এবং বিজ্ঞানী ইউরি একটা গবেষণার মাধ্যমে তারা কি করছে? তারা বলছে যে অ্যামিনো অ্যাসিড কিভাবে সৃষ্টি হয়েছে। সেটা হচ্ছে এই যে গ্যাসগুলো ছিল আমার, এই যে 4টা গ্যাস, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, পানি বা জলীয় বাষ্প, এই 4টা গ্যাস কি করছে? এই 4টা গ্যাস এর মধ্যে ইলেকট্রিক প্রবাহ হয়েছে এবং তার মাধ্যমে এখান থেকে অ্যামিনো অ্যাসিড সৃষ্টি করছে। তো এটা কে বলছে? এটা বলছে বিজ্ঞানী মিলার এবং বিজ্ঞানী ইউরি। এই দুজন বিজ্ঞানী বলছিল। এবং আরেকটা জিনিস হচ্ছে কি, আদি জীবন সম্ভবত কি ছিল? আদি জীবনে হচ্ছে আরএনএ ছিল, ডিএনএ ছিল না। এই কারণে এই যে বিষয়টা, এই বিষয়টাকে আমরা আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস বলি। কি বলি? আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস বলি। এগুলো লেস ইম্পর্টেন্ট, এগুলো মাথায় রাখতে হবে না, জাস্ট পড়ার জন্য পড়ে নেবে।
আচ্ছা, তারপরে দেখি, তারপরে এই পয়েন্টগুলো একটু ইম্পর্টেন্ট আছে, এগুলো একটু বোঝার জিনিস। তাহলে দেখি ফার্স্টে কী বলা হয়েছে। প্রথম কোষটা অবশ্যই জড় উপাদান থেকে সৃষ্টি হয়েছিল। তাহলে পৃথিবীর প্রথম কোষ কোথা থেকে সৃষ্টি হয়েছিল? জড় উপাদান থেকে সৃষ্টি হয়েছিল। 2 নাম্বার কোষ, সেটা হচ্ছে লাইটেনিংয়ের ফলে। আচ্ছা, লাইটেনিং মানে কি? আমরা তো বিদ্যুৎ চমকানো জানি, বৃষ্টি হইলে বিদ্যুৎ চমকায়। তাহলে এই বিদ্যুৎ চমকানোর ফলে বা লাইটেনিংয়ের ফলে বায়ুমণ্ডলে যে আমাদের মিথেন, অ্যামোনিয়া, জলীয় বাষ্প এবং হাইড্রোজেন ছিল, সেগুলো থেকে অ্যামিনো অ্যাসিড সৃষ্টি হয়েছে। আচ্ছা, এই অ্যামিনো অ্যাসিড সৃষ্টি হওয়ার যে বিষয়টা, এটা কোন কোন বিজ্ঞানী যেন বলছিল? বিজ্ঞানী মিলার এবং বিজ্ঞানী ইউরি বলছিল। আচ্ছা, এরপরে এই যে এখান থেকে অ্যামিনো অ্যাসিড সৃষ্টি হইল এবং গভীর সমুদ্রে কার্বন যৌগ এবং পলিমার সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে ফসফোলিপিড বাইলেয়ার সৃষ্টি হয়েছিল। আচ্ছা, ফসফোলিপিড বাইলেয়ারটা কি আমরা পরে দেখব এটা। তারপরে এই পয়েন্টটা একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি আরএনএ এর মাধ্যমে বংশগতির ধারা প্রবাহ শুরু হয়েছিল। তাহলে পৃথিবীতে কোনটার মাধ্যমে, আরএনএ এর মাধ্যমে নাকি ডিএনএ এর মাধ্যমে বংশগতির ধারা প্রবাহ শুরু হয়েছিল? আরএনএ এর মাধ্যমে। এবং আদিকোষের ডিএনএটা পরবর্তীতে কোষ ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত হয়ে প্রকৃত নিউক্লিয়াসে পরিণত হয়েছিল। তাইলে পৃথিবীতে সর্বপ্রথম কোনটা ছিল? ডিএনএ ছিল নাকি আরএনএ ছিল? আমি বলবো আরএনএ ছিল। তারপরে যদি আমি বলি পৃথিবীতে সর্বপ্রথম আদিকোষ ছিল নাকি প্রকৃত কোষ ছিল, তাহলে কোনটা বলবো? তাহলে আমি বলবো প্রকৃত কোষ ছিল। তাহলে এগুলো আশা করি বোঝা গেছে। তারপরে কি বলা হয়েছে দেখি। তারপরে বলা হয়েছে হচ্ছে এখানে আরেকটা জিনিস, সেইটা হইতেছে মাথায় রাখবা, আমরা যে মাইটোকন্ড্রিয়া পড়ে আসছি না এসএসসিতে, আমাদের মাইটোকন্ড্রিয়া যেটা পড়ে আসছি এবং প্লাস্টিড যেটা পড়ে আসছি, এই দুইটা জিনিস কি একটু মাথায় রাখবা। এই দুইটা জিনিস হচ্ছে একটা সময় আদি কোষ ছিল। তাহলে এই যে একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এই দুইটা জিনিস কি ছিল? এই দুইটা জিনিস হচ্ছে আদি কোষ ছিল। এবং তোমরা জানবে